আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে যদি তোমরা হায়ার ম্যাথের এই এমসিকিউ ক্লাসটা করতে পারো তাহলে তোমরা পরীক্ষায় অন্তত 5 থেকে 7 নম্বর কমন পেতে পারো। তবে আজকে তোমাদের জন্য একটা সুখবর আছে। আমি একটা কুইজ দিয়েছি, একটি সংখ্যার 20% যদি 20 হয় তাহলে সংখ্যাটির 50% কত? তোমরা যদি জানো তাহলে উত্তরটি কমেন্টে লিখবে, এবং এই চ্যানেল সম্পর্কে যদি তুমি গঠনমূলক কোনো একটা কমেন্ট করতে পারো তাহলে 5 জনকে আমি 100 টাকা করে মোবাইল রিচার্জ অথবা বিকাশ সেন্ড মানি করবো। ওকে, ঠিক আছে, চলো শুরু করি। আগে আমরা দেখে নিই কী কী আলোচনা করবো। আজকে আমরা ডোমেন নিয়ে আলোচনা করব, তারপরে হলো নিশ্চয়ক নিয়ে আলোচনা করব, তারপরে ভেক্টরে এরকম কঠিন কঠিন এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব, তারপরে ঢাল, তারপরে কোনো এক্স অক্ষের সাথে কোনো একটা রেখা কত ডিগ্রি কোণ তৈরি করে এটা আলোচনা করব, তারপরে যেরকম কোণ এটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটাও আলোচনা করব, এবং ঘড়ির ঘন্টা কাটা এবং মিনিটে কাটার মধ্যবর্তী কোণ নিয়েও আলোচনা করব, এবং সাইন থিটা ট্যান থিটা এগুলো ক্যালকুলেটর আমরা কীভাবে করবো সেটা আমরা দেখব। চলো একটা ইম্পর্টেন্ট থেকে শুরু করি। প্রথমে দেওয়া আছে -3360 এটা কোন চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে। এখন এই কোণগুলো আমরা কীভাবে নির্ণয় করবো, এখানে আমরা কিছু সূত্র দিয়েছি। এখন আমাদের কোণটা কি ধনাত্মক কোণ নাকি ঋণাত্মক কোণ, ঠিক আছে, দুইটার ক্ষেত্রে সূত্র একটু ভিন্ন হবে, ঠিক আছে। এখন আমাদের প্রশ্নে যেই কোণই দেয়া থাকুক না কেন আমরা প্রথমে তার ধনাত্মক কোণ হিসেবে ধরে নিব এবং তার চতুর্ভাগটাকে নির্ণয় করে নিব, ঠিক আছে। এখন সূত্রটা কি, প্রথমে যেই কোণটা দেয়া থাকবে সেটাকে আমরা 90 দ্বারা ভাগ করব এবং তার নিকটবর্তী 4-এর গুণিতক বিয়োগ দিব। যদি দশমিক আসে তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যাটা আমরা গণ্য করব। চলো আমরা একটু বুঝে নিই, ঠিক আছে। তাহলে এইখানে -3360 আছে। আমরা মাইনাসটা না ধরে আমরা ধনাত্মক কোণটাই ধরি। 3360 যদি 90 দ্বারা ভাগ করি তাহলে আসে 37.33। এখন 37.33-এর নিকটবর্তী 4-এর গুণিতক কত? তার নিকটবর্তী ছোট 4-এর গুণিতকটা 36। এখন এইটা যদি আমরা বিয়োগ দেই তাহলে আসে 1.33। আমরা কিন্তু বলেছিলাম যে দশমিক আসলে পরবর্তী পূর্ণ সংখ্যাটা আমরা নিব। তাহলে 1.33 পরবর্তী পূর্ণ সংখ্যা 2। তার মানে বোঝাচ্ছে যে 3360 এটা মূলত দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু ধনাত্মক কোণ ছিল না, ছিল কি ঋণাত্মক কোণ। তাহলে ঋণাত্মক কোণের ক্ষেত্রে সূত্র কি? 5 - ধনাত্মক কোণের চতুর্ভাগ। তাহলে আমাদের 5 - ধনাত্মক কোণের চতুর্ভাগ কত? 2। তাহলে 5 থেকে 2 বাদ দিলে সেখানে আসে 3। তাহলে আমরা বুঝতে পারলাম কি, এই যে -3360 এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এরকম প্রশ্ন আসলে প্রথমে আমরা ধনাত্মক কোণটা কোন চতুর্ভাগে সেটা বের করে নেব, এরপর ঋণাত্মক কোণের চতুর্ভাগ নির্ণয় করব। চলো আরেকটা এমসিকিউ দেখি। সকাল 9:30 ঘড়ির ঘন্টা কাটা এবং মিনিটে কাটার মধ্যবর্তী কোণ কত? এই মধ্যবর্তী কোণের সূত্রটা 60h - 11m / 2। এইচ দ্বারা আওয়ার বা ঘন্টা বোঝায়, এম দ্বারা মিনিট বোঝায়, ঠিক আছে। সকাল 9:30, এখানে ঘন্টার মানটা 9 এবং মিনিটের মানটা 30। তাহলে 60 × 9 - 11 × 30 / 2 দিলে 105 ডিগ্রি আসে। তাহলে উত্তর হবে কত? 105 ডিগ্রি। তবে অনেক সময় কোণের মানটা কিন্তু 180 থেকে বড় হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যে কোণের মানটা আসবে সেটা 360 থেকে বিয়োগ করবো। মনে করো আসলে 195, তখন কিন্তু 360 - 195 সমান 165 ডিগ্রি আমাদের উত্তর হবে। ওকে, এরপর একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা কি? সাইন থিটা সমান -1/√2 এবং এখানে কিছু রেঞ্জ দেওয়া আছে। থিটার মানটা 2π থেকে বড়, 4π থেকে ছোট, ঠিক আছে। এখন পাই দ্বারা কত ডিগ্রি বোঝায় সেটা আমাদের কিন্তু জানতে হবে। পাই দ্বারা কিন্তু আমাদের বোঝায় 180 ডিগ্রি। তাহলে সেখানে 2π কত হবে? 2π হবে 360 ডিগ্রি এবং 4π হবে কত? 720 ডিগ্রি। তাহলে এখানে আমাদের যে কোণটা আছে সেই কোণের মানটা হবে কি? 360 থেকে 720-এর মধ্যে। এরপর আমরা ক্যালকুলেটারে চেক করব। সাইন 315 ডিগ্রি দিলাম, এটা আসছিল -1/√2। আমাদের এই মানটাও কিন্তু -1/√2। পরবর্তীতে সাইন 540 বসালাম, এটা আসলো 0। সাইন 675 আসলো -1/√2 এবং সাইন 690 আসলো 1/2। এখন আমরা দেখি এখানে কিন্তু 315 ডিগ্রি মানে -1/√2, আবার 675 ডিগ্রি মানে 1/√2। কিন্তু আমাদের সীমাটা 360 থেকে 720। তাহলে 360 থেকে 720-এর মধ্যে কিন্তু 315 পড়ে না, পরে 675। তাহলে উত্তরটা হবে 675। চলো আমরা আরও কিছু এমসিকিউ করি, উপরে যাই। ডোমেনের যে এমসিকিউটা, এটা আমি প্রায় প্রতিটা বোর্ডেই, প্রায় 60% বোর্ডে কিন্তু আমি ডোমেনের একটা না একটা এমসিকিউ আমি অবশ্যই খেয়াল করতে পেরেছি। এখানে একটা ফাংশন দেওয়া আছে। আজকে যদি তোমরা ডোমেনটা শিখতে পারো তাহলে যত ধরনের ডোমেন আছে সবগুলো ডোমেনের উত্তর তোমরা করতে পারবে। f(x)
√(x−4) এর ডোমেন কোনটি? ঠিক আছে, চলো আমরা কিছু কথা আগে শিখে আসি। আমাদের ফাংশনটা সরলরৈখিক ফাংশন হইতে পারে। সরলরৈখিক ফাংশন কি? এই যে এরকম যে একক বা এক লাইনের যে ফাংশনগুলো সেটাকে বলা হয় সরলরৈখিক ফাংশন, যেমন f(x)=x+3। এই সরলরৈখিক ফাংশনের ক্ষেত্রে ডোমেনের মানটা হবে রিয়েল নাম্বার। ডোমেন জিনিসটা কি? কোনো একটা ফাংশনে আমরা এক্সের জায়গায় যেই সব মান বসাইতে পারবো তাই হচ্ছে তার ডোমেন। মানে এখানে আমরা যদি এক্সের জায়গায় 0 বসাই তাহলেও আমি একটা মান পাবো 0 + 3 = 3। একটা ঋণাত্মক সংখ্যা বসাইলেও মান পাবো, ধনাত্মক সংখ্যা বসাইলেও মান পাবো। তাহলে এখানে ডোমেন কত? রিয়েল নাম্বার, রেঞ্জটা হবে রিয়েল নাম্বার। এখন পরেরটা কিন্তু একটা সরলরৈখিক ফাংশন, কিন্তু এখানে একটু x² আছে, মানে একটু বর্গ আছে। এক্ষেত্রে ডোমেনটা হবে রিয়েল নাম্বার আর রেঞ্জ মানে রেজাল্ট। যেহেতু বর্গ আছে তাইলে বর্গের সবচেয়ে ছোটো মানটা কিন্তু 0। তাহলে এখানে হচ্ছে যে রেঞ্জ বা রেজাল্ট আসবে সেটা কিন্তু অবশ্যই ধনাত্মক হবে, সেটা কিন্তু ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নাই। তাই এখানে আমরা ধরে নিলাম যে এখানে হচ্ছে বর্গের সবচেয়ে ছোটো মানটা হচ্ছে 0। 0-র সাথে পরে এই যে ধ্রুবকটা থাকবে সেই ধ্রুবকটা আমরা যোগ করে দিব। তাহলে এখান থেকে আমরা যদি বলতে পারি এখানে রেঞ্জটা কী হবে, এখানে এই ফাংশনটার ক্ষেত্রে রেঞ্জটা হবে হচ্ছে 0-র সাথে 3 যোগ করলে 3 হয়। 3 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত যে কোনো মানই কিন্তু এটার রেঞ্জ হইতে পারে। ওকে, পরেরটা দেখি। আমাদের ফাংশনটা ভগ্নাংশ আকারে থাকতে পারে, যেমন f(x1) / আমরা যদি ক্যালকুলেটর 1/0 দেই তাহলে দেখবো যে ম্যাথ এরর আসতেছে, মানে অসংজ্ঞায়িত। দ্যাট মিনস হর কখনোই 0 হইতে পারবে না। ভগ্নাংশের ক্ষেত্রে হর কখনোই 0 হইতে পারবে না। তার মানে কি এখানে x-3 0 হইতে পারবে, নট ইকুয়াল টু 0। দ্যাট মিনস x নট ইকুয়াল টু 3, মানে x এর মানটা 3 হবে না। তাহলে এখানে ডোমেনটা কী হবে? সকল রিয়েল নাম্বার হবে, তার থেকে শুধুমাত্র একটা সংখ্যা বাদ, সেটা হচ্ছিল 3। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কীভাবে করবো? হর নট ইকুয়াল টু 0 এইভাবে করবো। ওকে, এরপর একটা দেখি। সরি, এখানে আমি ভগ্নাংশ লিখেছি, এটা ভগ্নাংশ হবে না। আচ্ছা, আমি একটু মুছে দিই, চলো। এটা হবে হচ্ছিল বর্গমূল, ঠিক করে দিই। ওকে, যেমন এরকম একটা ফাংশন দেওয়া আছে যে f(x) = √x-3। বর্গমূলের ক্ষেত্রে রুটের ভিতর রাশিটাকে অবশ্যই >= 0 হইতে হবে। কেন? ঋণাত্মক সংখ্যার বর্গমূলটা হচ্ছে অসংজ্ঞায়িত হয়। তাহলে কি এখানে x-3-কে >= 0 হইতে হবে, বা x-এর মানকে >3 হইতে হবে। মানে 3-এর সমান হইতে পারে অথবা 3-এর থেকে বড় হইতে পারবে। তাহলে এটা রেঞ্জটা কী হবে? ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছি হচ্ছে এখানে 3টাও অন্তর্ভুক্ত এবং 3 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, আর যদি এরকম থাকে ভগ্নাংশ আছে এবং বর্গমূল আছে, যেমন এরকম একটা দেয়া আছে f(x1) / সেই ক্ষেত্রে রাশিটা অবশ্যই 0-র থেকে বড় হইতে হবে, 0 সমান হলে হবে না কিন্তু। কেন ভগ্নাংশ যদি 0 হয় তাহলে সেটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এখানে x-3কে কি অবশ্যই 0-র থেকে বড় হতে হবে, বা x-কে 3-র থেকে বড় হইতে হবে। তাহলে ডোমেনটা হবে কি 3 থেকে এখানে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। এখানে কিন্তু 3টা ইনভলভ না, 3 থেকে বড়, সেই জন্য এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হয়েছে। যদি 3টাও ইনভলভ থাকতো তাহলে কিন্তু এই যে থার্ড ব্র্যাকেট হইতো। অনেক সময় তোমাদের লগারিদমের ক্ষেত্রেও কিন্তু ডোমেন বের করতে বলে। যেমন এখানে কী দেওয়া আছে f(x) = log(x-3). তোমরা একটু ক্যালকুলেটারে যদি চেক করো log-1, log-0 এরকম যদি টিপো তাহলে দেখবো যে এখানে ম্যাথ এরর আসতেছে। কেননা লগারিদম শুধুমাত্র ধনাত্মক মানের জন্য প্রযোজ্য, মানে এই মানটা অবশ্যই ধনাত্মক হইতে হবে বা >0 হইতে হবে। তাহলে এখানে কি x-3 > 0 বা x কী হইতে হবে? >3। তাহলে এখানে ডোমেনটা কি 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর লগারিদমে কিন্তু অনেক সময় রেঞ্জ চাই, তোমরা মুখস্থ করে নাও, রেঞ্জটা হচ্ছে কি রিয়েল নাম্বার। চলো তাহলে আমরা উপরের প্রশ্নটা দেখি। তাহলে এখানে প্রশ্নটা কী দেওয়া আছে? এটা একটা বর্গমূল। তাহলে বর্গমূলের ক্ষেত্রে কী হবে? ভিতরের রাশিকে অবশ্যই > 0 হইতে হবে। তাহলে x-এর মানটা হচ্ছে > 4। তাহলে এটা ডোমেনটা আসবে কি একদম 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। উত্তর হবে হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, ওকে, পরেরটাতে আমরা যাই। ওকে, এরকম একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত অনেকে বুঝে না, দ্বিঘাত দ্বারা বোঝা হচ্ছে মানে হচ্ছে 2, ঘাত মানে পাওয়ার। এখানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার 2। 2x² - 4x + 1 = 0 সমীকরণের নিশ্চয়ক কত? নিশ্চয়ক জিনিসটা অনেকে বুঝে না, চলো আমরা এটা ক্লিয়ার করে দিই। যেমন এই যে এরকম সমীকরণ x² + bx + c, এটা তো একটা দ্বিঘাত সমীকরণ বা আদর্শ সমীকরণ। এই ক্ষেত্রে আমাদের x-এর 2টা মান পাবো এবং মান বের করার একটা সূত্র আছে। x = -b + -√(v² - 4ac) / 2a। এটা কি x² সহগ, বিটা কি x-এর সহগ, সিটা কি ধ্রুবক। ঠিক আছে, এখন এখানে আমাদের b² - 4ac এইটাকে নিশ্চয়ক বলা হয়। কেন? একটু খেয়াল করো, এই রুটের ভিতর রাশিটা কি হইতে পারে? একটা মান 3 রকম হইতে পারে, হয় 0-র থেকে বড়, অথবা 0-র সমান, অথবা 0-র থেকে ছোট। অ্যান্ড রুটের ভিতরে যদি 0 থেকে বড় রাশি হয়, মনে করো √4, তাহলে √4 কিন্তু একটা বাস্তব মান আসবে। ঠিক আছে,
এবং অসমান কেন? মনে করো এখানে বি এর মানটা হচ্ছে 2, তাহলে এখানে কি আসবে -2 প্লাস √4 -2 মাইনাস √4, দুটো মান কিন্তু সমান না, অসমান। এখন এই ভিতরের যে বি স্কোয়ার মাইনাস 4 এটা তো 0 হইতে পারে, ঠিক আছে? যে 0 হয় তাহলে কী হবে -2 প্লাস 0 -2 মাইনাস 0, দুটোই কিন্তু ইকুয়াল, ঠিক আছে? এবং এখানে বাস্তব মান আসবে। এখন বি স্কোয়ার মাইনাস 4 যদি 0 থেকে ছোটো হয় তাহলে √ওভার কি? মনে করো বি স্কোয়ার মাইনাস 4 0 থেকে ছোটো -2, √ওভার -2 যদি তুমি ক্যালকুলেটারে দাও তাহলে সেটা ম্যাথ এরর বা অসংজ্ঞায়িত আসবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4 যদি 0 থেকে ছোটো হয় তাহলে মূলগুলো অবাস্তব আসবে এবং অসমান আসবে। তাহলে আমাদের সমীকরণটা নিশ্চয় কত? এখানে হচ্ছে এর মান 2, বি এর মান -4, সি এর মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা হিসাব করছি, নিশ্চয়ক দেখলাম বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে নিশ্চয়ক আমার আসছে 8। ওকে, আমরা পরেরটাতে যাই। ভেক্টরের ক্ষেত্রে এই এমসিকিউটা আমি বলতে গেলে অনেকবারই দেখেছি তোমাদের প্রশ্নে। তাহলে কী দেওয়া আছে? এবিসি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ, ছোট হাতের বি এবং ছোট হাতের সি। সি বিন্দু এবি রেখাকে কত 5:11 অনুপাতে অন্তর্ভুক্ত করে, তাহলে সি বিন্দুর মানে হচ্ছে অবস্থান ভেক্টরটা কত হবে? এরকম যদি আসে তাহলে একটু আমরা কি বলছি বিপরীত মান বসাবো। বিপরীত মান কি এটা একটু বুঝাই। মনে করো হচ্ছে হলো প্রথম অনুপাতটা কত আছে? 5, তাহলে এটা একটু ঘুরে যাবে, ঠিক আছে? 5 হয়ে যাবে হচ্ছে হলো 11 + 5, এরকম হয়ে যাবে, ঠিক আছে? আর নিচে আসবে কি 11 + 5, ঠিক আছে? আর প্রথমে আসবে হচ্ছে এ, পরে আসবে হচ্ছে হলো বি। যেহেতু এখানে এ বি রেখার কথা বলছে সেই জন্য হচ্ছে হলো আমরা প্রথমে এ লিখলাম, পরে বি লিখলাম, ঠিক আছে? তাহলে এখানে উত্তর কোনটা হবে? 11a, এই যে প্রথম উত্তরটা 11a + 5b / 16, ঠিক আছে? এটাই হবে উত্তর। তাহলে এরকম যদি অনুপাত আসে তাহলে তোমরা অনুপাতটাই ঘুরাই দিবে। তারপর হচ্ছে তোমরা যদি এ বি রেখা থাকে তাহলে এ আর বি, আর যদি বিসি থাকে তাহলে বি আর সি লিখতা, ঠিক আছে? অনেক সময় তোমাদের আরেকটা জিনিস শেখায়, এরকম দেওয়া থাকে, ঠিক আছে? এবি ভেক্টরের মানে এবি ভেক্টরের বিভিন্ন রূপ দেওয়া থাকে, যেরকম বি - এ, অথবা অপশন দেওয়া থাকে বি + এ, ঠিক আছে? এরকম যদি দেওয়া থাকে যে এবি ভেক্টর সমান কোনটা, তাহলে তোমরা সবসময় মনে রাখবা হচ্ছে পিছনে যেটা আছে সেটা আগে লিখবা, তারপরে প্রথমটা লিখবা, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে বি পরে আছে, তাহলে বিটা আগে লিখবো, আর বিয়োগ হবে বিয়োগ, তারপর হচ্ছে প্রথমটা। এরকম বিভিন্ন তোমরা এমসিকিউ হয়তো খেয়াল করতে পারো। ওকে, ঢাল নিয়ে কিন্তু অসংখ্য এমসিকিউ আসছে পরীক্ষায়, ঠিক আছে? সো এটা তোমরা মাস্ট একটু দেখবা, মাস্ট ওয়াচ বলতে পারি। 3x + 2y + 9 = 0 রেখার ঢাল কত, ঠিক আছে? তাহলে ঢালের কিছু আমরা সূত্র দিয়েছি। দুটি বিন্দুগামী রেখার ঢাল m = y2 - y1 / x2 - x1, ঠিক আছে? এরকম প্রশ্ন অনেক সময় দেয়া থাকে। আমি একটু উদাহরণ কি সাইডে একটু দেই। মনে করি এরকম একটা বিন্দু দেওয়া আছে, এ বিন্দু হচ্ছে 3,2, বি বিন্দু হচ্ছে হলো 5,1, ঠিক আছে? এই দুটো বিন্দুর সংযোজক রেখার যে ঢালটা জানতে চাইতে পারে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ঢালের সূত্রটা হচ্ছে হলো এরকম, দুটো বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ঢালের সূত্র এরকম y2 - y1 / x2 - x1, ঠিক আছে? প্রথম বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x1 y1 এবং দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x2 y2। মানগুলো বসাইলে তোমরা ঢালটা পেয়ে যাবে। অনেক সময় সরল রেখার সমীকরণ দেওয়া থাকে, সেইখান থেকে ঢালটা কীভাবে বের করবো? -x এর সহগ / y এর সহগ। এখানে কিন্তু একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে এইখানে ঢালটা কী হবে? তাহলে x এর সহগ কত? x এর সহগটা হচ্ছে হলো 3 আর y এর সহগটা হচ্ছে 2, তাহলে ঢালটা কী হবে? -x এর সহগ হচ্ছে 3 আর y এর সহগ 2। খ নম্বরটা হবে উত্তর। আচ্ছা, আরেক রকম ঢালও থাকতে পারে, সেটা হচ্ছে কোনো রেখা x অক্ষের সাথে θ ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢালের কিন্তু আরেকটা সূত্র আছে, m = tan θ। অনেক সময় প্রশ্ন বলতেই পারে যে কোনো একটা রেখা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে ঢালটা কী হবে? m = tan 30, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরকম প্রশ্ন অনেকবার আসে। x + √3y = 0 রেখা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? তাহলে কোনো একটা রেখা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে বা কোনো একটা অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে সেটা আমরা ঢালের মাধ্যমে জানতে পারবো, ঠিক আছে? তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে অবশ্যই ঢালটাকে বের করতে হবে। তাহলে এই রেখার ঢালটা কী হবে? -x এর সহগ হচ্ছে 1 আর y এর সহগ হচ্ছে √3। তাহলে ঢালের মান যদি ধনাত্মক আসে তাহলে সেটা হবে সূক্ষ্মকোণ, আর ঋণাত্মক আসলে সেটা হচ্ছে স্থূলকোণ। কেন? এটার ব্যাখ্যাটা আমি একটু তোমার দিতে পারি চাইলে। কেন? ঢাল m = কি? m = হচ্ছে tan θ, ঠিক আছে? tan θ কিন্তু হচ্ছে প্রথম চতুর্ভাগে সে কিন্তু হচ্ছে পজিটিভ, ঠিক আছে? আর tan θ হচ্ছে হলো যে দ্বিতীয় চতুর্ভাগ ধরি, সেটা তো সাইনের ঘর, তাহলে সেই ঘরে তার মানটা হচ্ছে কি নেগেটিভ, ঠিক আছে? এখন প্রথম ঘরে কিন্তু সূক্ষ্মকোণরা অবস্থান করে এবং দ্বিতীয় চতুর্ভাগে স্থূলকোণরা অবস্থান করে। তাহলে আমরা কি বলতে পারি?
স্থূলকোণ যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে তাহলে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে ট্যান থিটা কিন্তু নেগেটিভ, তাহলে ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে সেটা হচ্ছে স্থূলকোণ, আর ঢাল যদি ধনাত্মক হয় সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখন তাহলে এখানে হবে কি ট্যান থিটা সমান -1/√3, তাহলে থিটা সমান হবে কি ট্যান ইনভার্স -1/√3, ক্যালকুলেটারে দিলাম -30 ডিগ্রি। তোমার অপশনে পরীক্ষার অপশনে কিন্তু এরকম দেওয়া থাকবে না -30, তাহলে -30 যদি আসে তাহলে তুমি কী করবা, একটা জিনিস মনে রাখবে 180 থেকে ওই 30টা বিয়োগ দিবা, তাহলে কত আসছে 150। তোমার যদি এখানে -60 আসতো তাহলে 180 থেকে তুমি 60 বিয়োগ করে 120 হিসাব করতা, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হবে কি 150। ওকে, ও সবগুলো এমসিকিউ দেখায় আলোচনা করে ফেললাম, ঠিক আছে। তোমরা কিন্তু হচ্ছে কুইজটা উত্তর করে পুরস্কার জিতে নিতে পারো, যারা হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং গঠনমূলক কমেন্ট করবে এবং উত্তরটা সঠিকভাবে বলতে পারবে, তাদেরকে আমি হচ্ছে বিশেষ পুরস্কার দিব। আসসালামু আলাইকুম। এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে হচ্ছে জানাতে পারো কমেন্টে।